অনেক দিন আগেকার কথা। এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজা ছিল খুবই ভালো এবং দয়ালু প্রকৃতির। প্রজাদের সুখে দুঃখে বিপদে রাজা সব সময় পাশে থাকতেন। কিন্তু রাজার মনে কোনো শান্তি ছিল না, কারণ রাজা এখনো পিতা হতে পারেননি। প্রতিদিনকার মতো রাজা ফুল বাগানের চারিপাশ দিয়ে পায়চারি করছিলেন। ঠিক সেই সময় রাজার একমাত্র বিশ্বস্ত মন্ত্রী এসে হাজির হন। মহারাজ, আপনি স্থির হয়ে এক জায়গায় বসুন, অযথা এত অস্থির হবেন না। আমার সাথে সাথে একদিনে রাজ্যের সিংহাসন হয়তো চিরতরে ডুবে যাবে। এরপর এই রাজ্যের প্রজাদের কি হবে মন্ত্রীমশাই? এ ভেবে ভেবে আমি খুব অস্থির হয়ে পড়ছি। রাতের পরই দিন আসে মহারাজ, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, সে কথা বলতেই আপনার এখানে আসলাম। সাধু বাবা কাল রাজবাড়িতে আসবেন। আচ্ছা বেশ, সাধু বাবা হয়তো কোনো উপায় বলতে পারেন। তাই যেন হয়। তোমাকে যে সাধু বাবার কথা বলেছিলাম। পরের দিন সকালবেলা রাজা সাধু বাবার আসার অপেক্ষা করছিলেন। কিছুক্ষণের মধ্যে সাধু বাবা চলে আসেন। নিন মহারাজ, মন্ত্রপুত ফুলটি রাখুন। আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মহারানীকে এই ফুলের রস পান করতে বলবেন। আজ্ঞে সাধু বাবা। তবে মনে রাখবেন মহারাজ, এই মন্ত্রপুত ফুলের প্রতি বিশ্বাস রাখতে হবে। অবহেলা করলে এর ফল অন্যরকম হতে পারে। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যান এবং রাজা রানীর কক্ষে আসেন। সাধু বাবা এসেছিলেন, এই ফুলটি দিয়ে গেলেন আর বললেন বিশ্বাস রেখে মন্ত্রপুত ফুলের রস পান করলে তোমার সন্তান হবে। এই না। আপনি যখন বলছেন মহারাজ, আমি অবশ্যই সেবন করব। অবহেলা করো না রানী, নইলে কোনো ক্ষতি হতে পারে, এমনটাই সাধু বাবা বললেন। আপনি চিন্তা করবেন না মহারাজ। দাসী, দাসী, কোথায় গেলে তুমি? দাসী। রানীর চিৎকার শুনে দাসী চলে আসে। আজ্ঞে মহারানী, যাও আমার জন্য ফুলের রস বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে মহারানী। ঠিক সেই সময় মন্ত্রী মশাই হাঁপাতে হাঁপাতে রাজার সামনে এসে হাজির হন। কি হয়েছে মন্ত্রীমশাই, আপনি এত হাঁপাচ্ছেন কেন? মহারাজ, প্রজারা খুব সংকটের মধ্যে আছে। বাইরে থেকে কেউ এসে তাদের খাবার শস্য কেড়ে নিয়ে যাচ্ছে। মন্ত্রী মশাইয়ের এরূপ কথা শুনে রাজা খুব রেগে যান। আমার রাজ্যে এমনটা করার সাহস কার? দেখতে চাই। চলুন মন্ত্রীমশাই। আজ্ঞে মহারাজ। দাসী ফুলের রস বানিয়ে রানীর কক্ষে আসে এবং রানী তাকে রেখে চলে যেতে বলেন। তাই দাসী রানীর কথা মতো পাত্রটি রেখে সেখান থেকে চলে যায়। রানী ছিলেন একটু অলস প্রকৃতির। ধুর বাবা, একটু আগেই তো ঘুম থেকে উঠলাম, কিন্তু সেই আবার কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে। এরপর রানী ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দে রানীর ঘুম ভেঙে যায়। ঠিক তখনই দাসী আসে। মহারাজ ফিরে এসেছেন, আপনাকে দেখা করতে বললেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখন আসছি। আজ্ঞে মহারানী। দেখতে দেখতে 10 মাস কেটে যায়। আজ আমার কত আনন্দ হচ্ছে আপনাকে বোঝাতে পারবো না মন্ত্রীমশাই। এতদিনের আশা আজ পূরণ হবে। দাসীরা কোনো বার্তা নিয়ে আসছে না কেন? সন্তানের মুখ দেখবে বলে রাজা খুব আনন্দে থাকেন। ঠিক তখনই এক দাসী আসে। কি সুসংবাদ এনেছো দাসী, শীঘ্রই বলো। রাজকুমার নাকি রাজকন্যা এসেছে এ রাজ্যে? কিন্তু দাসী রাজার প্রশ্নের উত্তর না দিয়ে বরং কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর বলে, আজ্ঞে মহারাজ, আপনি নিজের চোখে দেখে আসুন। মহারাজ আনন্দের সাথে রানীর কক্ষে যান আর দেখেন যে রানী শুয়ে আছেন আর তার পাশে এক খরগোশের ছানা রয়েছে।
মহারাজ খুব আশ্চর্য হয়ে পড়েন এবং চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে দাসী মন্ত্রী মশাই রাজার কাছে আসেন। আজ্ঞে মহারাজ, আমাকে ক্ষমা করবেন। এই খরগোশ ছানা আপনার সন্তান। হ্যাঁ, আমি কি দেখছি? সন্তান? আমার সন্তান কোথায় দাসী? দাসীর এরূপ কথা শুনে রাজা খুব চমকে যান এবং মহারাজের মাথায় যেন এক আকাশ ভেঙে পড়ে। এসব তুমি কি বলছো জানো? এর জন্য তোমার মৃত্যুদণ্ড হতে পারে। হ্যাঁ মহারাজ জানি, কিন্তু রানী মা যে এই খরগোশ ছানারই জন্ম দিয়েছেন, এই কথা সত্য মহারাজ। এই রাজ্যের রানী জন্ম দিয়েছেন খরগোশের ছানা? এ কখনো হতে পারে? রাজা কষ্টে খুব ভেঙে পড়েন আর জোরে জোরে কাঁদতে থাকেন। ইতিমধ্যে রানীর জ্ঞান ফিরে আসে। কি হয়েছে মহারাজ, আপনি কাঁদছেন কেন? আমার এতদিনের আশা ভেঙে চুরমার হয়ে গেল। প্রজাদের সামনে আমি এখন মুখ দেখাবো কি করে? এরপর রানী দেখেন যে তার সন্তানের জায়গায় এক খরগোশের ছানা রয়েছে। এই দেখে রানী খুব অবাক হয়ে যায়। রানী তার সন্তানের কথা জানতে চাইলে রাজা তখন বলেন যে তুমি এক খরগোশ ছানা জন্ম দিয়েছ। এই কথা শুনে রানী অবাক হয়ে যান আর বলেন যে সব মিথ্যে কথা। রাজা রানীর উপরে খুব রেগে যান আর বলেন যে এক খরগোশের ছানা এ রাজ্যের সিংহাসনে বসতে পারে না। তাই প্রজাদের কথা ভেবে রাজা রানীকে এই রাজ্য থেকে বের করে দেন। এরপর থেকে রানী সেই খরগোশ ছানার সাথে জঙ্গলের একটি কুঁড়ে ঘরে থাকতেন। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন রানী জঙ্গলে কিছু জ্বালানি সংগ্রহ করতে যায়। রানী গাছের নিচে বসে থাকা এক সাধু বাবাকে দেখতে পান এবং গভীর চিন্তা করতে করতে সাধু বাবার কাছে পৌঁছায়। তখন সাধু বাবা ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। জানি না কেন বারবার মনে হচ্ছে এ সাধু বাবা হয়তো কোনো পথ দেখাতে পারেন। এই কথা বলে রানী সেখানে বসে পড়েন। জমে থাকা কষ্টগুলো রানী মনে মনে ব্যক্ত করতে থাকেন। তখনই সাধু বাবার চোখ খুলে যায়। রানী হাত জোর করে সাধু বাবাকে প্রণাম জানায়। আমি এক হতভাগী রানী, নিজের ভুলের দোষে আজ আমি রাজ্য ছাড়া এই জঙ্গলে কুড়ে ঘরে খরগোশ ছানার সাথে থাকি। কি হয়েছে? এত দুঃখী দেখাচ্ছে কেন? এরপর রানী সব ঘটনা বিস্তারে সাধু বাবাকে বলতে লাগেন আর জোরে জোরে কাঁদতে থাকেন। ও, বুঝেছি। এ ব্যাপার। তুমি তাহলে সেই রানী? তুমি যে সাধু বাবার কথা বলছো সে আর কেউ নয়, বরং আমি। সেদিন রাজার কাছে মন্ত্রপুত এক ফুল নিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম অবহেলা করলে কোনো সমস্যা হতে পারে। আমাকে ক্ষমা করুন সাধু বাবা, জানি না সেদিন কি হয়েছিল আমার। দয়া করে কোনো পথ দেখান আমাকে, পথ দেখান সাধু বাবা। এরপর সাধু বাবা কোনো এক মন্ত্র উচ্চারণ করেন এবং কিছুক্ষণ খরগোশ ছানার চোখের দিকে তাকিয়ে থাকেন। স্বচ্ছ মন নিয়ে দিন রাত সাধারণ মানুষের সেবা যত্ন করতে হবে, তবেই সময়ের সাথে সাথে সব পরিবর্তিত হয়ে যাবে। চিন্তা করিস না। এইটুকু কথা বলে সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। এদিকে রানী বাড়ি এসে বসে বসে ভাবতে লাগেন কি করে সাধারণ মানুষের সেবা করবে। ঠিক তখনই রানীর মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, মনে পড়েছে। আমার তো ওই ঔষধি গাছ সম্পর্কে কিছুটা জানা আছে। হুম হুম, এর সাহায্যে সাধারণ মানুষের সেবা করতে পারবো। রানী ঔষধি গাছের সন্ধানে জঙ্গলের দিকে রওনা দেয়। এরই মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। রানী কিছু ঔষধি গাছ সংগ্রহ করে বাড়ির দিকে আসতে থাকে। ঠিক সেই সময় তিনি দেখেন যে এক বয়স্ক বৃদ্ধা গাছের নিচে বসে ছটফট করছিল।
আ আ আ ওরে বাবারে! আমি আমি আর ব্যথায় যে পারছি না। আহ আহ এ দেখে রানী সেই বৃদ্ধ লোকের সামনে যায়। আপনার কি হয়েছে? এমনটা করছেন কেন? কি আর বলবো মা, কোমরের ব্যথায় আর চলতে পারছি না। তাই এখানে বসে পড়েছি। অনেক ডাক্তার, কবিরাজ দেখালাম। কিন্তু কোনো কিছুতেই তো লাভ হলো না মা। আপনি চলুন আমার সাথে। দেখি কিছু করতে পারি কিনা। ডাক্তার, কবিরাজ যখন কিছু করতে পারল না, তুমি আর কি করবে মা? চলুন না একবার দেখি। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, উফ, তবে তবে চলো। এরপর রানী বয়স্ক বৃদ্ধাকে বাড়িতে নিয়ে যান এবং অনেক সেবা যত্ন করেন। ঔষধি গাছের সাহায্যে বয়স্ক বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তুমি আমার অনেক উপকার করলে মা। আজ আমি খুব খুশি। আমি যেন সবার এভাবে সাহায্য করতে পারি, এই আশীর্বাদ করুন। হ্যাঁ হ্যাঁ মা, আমি আশীর্বাদ করছি। তুমি যেন এভাবে সবার সেবা যত্ন করতে পারো, আর তোমার মনের সকল ইচ্ছা যেন ভগবান পূরণ করেন। এই কথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে যান। আর এভাবেই চারিদিকে রানীর সেবা করার নাম ছড়িয়ে পড়ে। অন্যদিকে হঠাৎ করেই মন্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন, কিছুতেই সুস্থ হয়ে উঠছিল না। রাজা খুব চিন্তায় পড়ে যায়। তখনই এক গুপ্তচর এসে রাজাকে বলেন, মহারাজ, আপনি বলেছিলেন রানীর উপরে নজর রাখতে। হ্যাঁ, বলেছিলাম। কি সংবাদ নিয়ে এসেছো? রানী কঠোর পরিশ্রম করে দিনরাত সাধারণ মানুষের সেবা করে সবাইকে সম্পূর্ণ সুস্থ করে তুলছেন মহারাজ। কি বলছো গুপ্তচর? রাজা কিছুটা অবাক হয়ে যান। হ্যাঁ মহারাজ, আমি একদম সত্যি কথা বলছি। আর মন্ত্রী এসব কথা শুনতে পেয়ে মহারাজকে বলেন, মহারাজ, আপনি যে করেই হোক মহারানীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি যে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এখন কি করে তার কাছে গিয়ে মুখ দেখাবো? এত কিছু ভাবার এখন সময় নেই মহারাজ, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এরপর রাজা কিছু সৈন্য সাহায্য নিয়ে মন্ত্রীকে রানীর কাছে নিয়ে যান। রানী রাজাকে দেখে খুব অবাক হয়ে যান। অনেক দিন পর রাজার সাথে দেখা হওয়ায় রানী খুব খুশি ছিলেন। এই ভেবো না যে তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, তাই এখানে আসা। এরপর মন্ত্রী খুব কষ্টে ভেঙে পড়েন আর কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আমাকে ক্ষমা করুন মহারানী, আজ আমার কারণে আপনার এই অবস্থা হয়েছে। রানী হওয়া সত্ত্বেও আপনাকে এই কুঁড়ে ঘরে থাকতে হচ্ছে খরগোশ ছানার সাথে। মন্ত্রীর এই কথা শুনে রাজা রানী খুব চমকে যান। এইসব কি বলছেন? আপনার কারণে রানী এই কুঁড়ে ঘরে থাকছে মানে? হ্যাঁ মহারাজ, আমার কারণে। আমি সেই অপরাধী। সেদিন মন্ত্রপুত ফুলের রস বদলে আমি অন্য ফুলের রস দিয়েছিলাম। বেঈমান! তোকে আমি বন্ধু ভেবেছিলাম, শেষে তুই কিনা আমার সাথে এমনটা করলি। রাজা খুব রেগে যান। রাজত্বের লোভে পড়ে আমি এমনটা করেছিলাম। মহারাজ, আমাকে ক্ষমা করুন। সত্যি আমি কখনো ভাবতে পারিনি মন্ত্রী মশাই, আপনি আপনি আমাদের সাথে এমনটা করবেন। আমাকে ক্ষমা করুন মহারানী, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর সেই পাপের কারণে আজ আমার এই অবস্থা হয়েছে। দয়া করে আমাকে সুস্থ করে তুলুন। এরপর রানী মনকে শান্ত করে নিজের কর্তব্য পালন করে মন্ত্রী মশাইকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন। আর ঠিক সেই সময় সাধু বাবা এসে প্রকট হন
আমি খুব খুশি হয়েছি তোর সেবা ভাব দেখে। শত্রু জেনেও তুই সৎ মনে নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করেছিস। এরপর সাধু বাবা কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে আর খরগোশের চোখের দিকে চেয়ে থাকেন। কিছুক্ষণের মধ্যে খরগোশ ছানাটি একটি রাজকুমারে পরিণত হয়। এ দেখে সবাই খুব খুশি হন। এই রাজকুমার আপনাদের সন্তান। রাজা আর রানী তাদের সন্তান রাজকুমারকে পেয়ে খুব খুশি হন। এরপর রাজা নিজের ভুল বুঝতে পেরে রানী আর রাজকুমার সবাইকে নিয়ে রাজমহলে ফিরে আসেন।